মেইনলি আজকে থার্মোডাইনামিক্সের ইন্ট্রোডাকশন এখানে আমরা করতে চাইছি, যে থার্মোডাইনামিক্স কেন, থার্মোডাইনামিক্সে কি কি জিনিস আমাদের করতে হবে এবং কিভাবে আমাদের এগোতে হবে, এইগুলোই আমরা এখানে দেখবো আজকে। তো তোমাদের থার্ড সেমিস্টারে, ফিফথ নয়, থার্ড সেমিস্টারে মূলত যে জিনিসগুলো আছে সেগুলো একবার প্রথমে বলে দিই। থার্ড সেমিস্টারে ম্যাথমেটিক্যাল ফিজিক্স এটা আছে। ম্যাথমেটিক্যাল ফিজিক্সের তোমরা এবি গুপ্ত যে বইটা আছে বা বি ঘোষের যদি বই থাকে সেইটা হবে। থার্মাল ফিজিক্সের ক্ষেত্রে আমি বইয়ের নাম বলে দিচ্ছি এক্ষুনি। আর ডিজিটাল সিস্টেম অ্যান্ড অ্যাপ্লিকেশন, এটা এটা কিন্তু বি ঘোষের বইটা কিনলে ভালো হবে। ইলেকট্রনিক্সের অন্য কোনো বই হলেও অসুবিধা কিছু নেই, মিলম্যান হেলকিয়াসও হতে পারে। সুতরাং আর লাস্টলি আমাদের এখানে একটা এসিসি তোমাদের পড়তে হবে, যেটা তোমরা ইলেকট্রিক্যাল সার্কিট অ্যান্ড নেটওয়ার্ক স্কিল আগের সেমিস্টারে পড়েছিলে। এটার সঙ্গে কিন্তু অনেক ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমের ভালো সম্পর্ক রয়েছে এবং অনেকটাই সিলেবাসটা কভার করে যাবে। সুতরাং এটা তোমরা চয়েস করতেই পারো, কারণ এসিসির অপশন আছে অনেকগুলো। সেক্ষেত্রে তোমাদের যেটা ইচ্ছা হয় সেটাই করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে আমরা আপাতত থার্মোডাইনামিক্স এটা পড়া শুরু করছি। এবং থার্মোডাইনামিক্স হচ্ছে এখানে কোর কোর্স 6-এ আছে, থার্মাল ফিজিক্স যেটাকে বলা হচ্ছে। আচ্ছা, এই গেল আমাদের কোর্স। আর এই কোর্সের মধ্যে থেকে আমরা যদি থার্মাল ফিজিক্সের ভেতরে আমরা ঢুকি, তাহলে দেখো যে আমাদের প্রথমে কি করতে হবে। আচ্ছা, স্ক্রিনটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা? যে কোনো একজন বলো স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ স্যার। আচ্ছা, তিনটে বই তোমরা যে কোনোটাই কিনতে পারো, তবে আমি প্রেফারেন্স অনুযায়ী দিয়ে রেখেছি এবি গুপ্ত, সাহা শ্রীবাস্তব আর জিভেন্সকি ডিটম্যান। তোমরা এই বইগুলোর যে কোনোটাই কিনতে পারো, কোনো সমস্যার কিছু নেই। তো 1 নম্বরটা একদমই অ্যাভেলেবেল, হ্যাঁ, সুতরাং কোনো সমস্যা হবে না।
এই হচ্ছে রেফারেন্স বুক। আচ্ছা, এবার থার্মোডাইনামিক্স আমরা কেন পড়ব? এটা একটা এম্পিরিক্যাল ফিজিক্স। এম্পিরিক্যাল ফিজিক্স মানে কিছু পস্টুলেট, খুব কম সংখ্যক পস্টুলেট কোন একটা সাবজেক্টে ধরে নেওয়া হয় এবং সেই পস্টুলেট কে ফান্ডামেন্টাল ধরে অন্য কোনো ফিজিক্যাল এক্সপ্লানেশন গুলো যদি দিতে পারে ওই পস্টুলেট অনুযায়ী, তাহলে সেটা হয়ে যাবে এম্পিরিক্যাল ফিজিক্স। তাহলে এরকম থার্মোডাইনামিক্সে কিছু পস্টুলেট ধরে দেওয়া হলো, পস্টুলেট তৈরি করে দেওয়া হলো এবং সেই পস্টুলেটের সাহায্যে কোনো ফিজিক্যাল ফেনোমেনাকে এক্সপ্লেন করার চেষ্টা করা হবে এখানে। মেনলি এই থার্মোডাইনামিক্সটা ম্যাক্রোস্কোপিক ওয়েতে প্রসিড করা হয়, অর্থাৎ বাইরে থেকে যেগুলো মেজারেবল, যেগুলো মধ্যে অ্যাটমিক অথবা নিউক্লিয়ার অথবা সাবঅ্যাটমিক পার্টিকেলের রেসপেক্টে এক্সপ্লেন করার দরকার পড়ছে না, সেই রকম ভাবে এটাকে অ্যাপ্রোচ করতে হবে। বাইরে থেকে মেজার করা যায় মানে, ধরে নাও কেউ যদি একটা গ্যাস সিলিন্ডারের মধ্যে পুরো গ্যাসটাকে রাখে, তাহলে টোটাল গ্যাসটার মাসটা হতে পারে একটা ম্যাক্রোস্কোপিক প্যারামিটার এবং টোটাল গ্যাসটার ভলিউম হতে পারে ম্যাক্রোস্কোপিক প্যারামিটার। তাতে করে ভেতরে গ্যাসটার ভেতরে কোন মলিকুল কিভাবে আছে সেটা জানার দরকার পড়ছে না, মাইক্রোস্কোপিক ওয়েতে তোমাকে যেতে হচ্ছে না। এবং যদি কেউ টেম্পারেচারের মাপে গ্যাসটা, সেটাও একটা ম্যাক্রোস্কোপিক প্যারামিটার। তাহলে এই ধরনের ম্যাক্রোস্কোপিক প্যারামিটারের রেসপেক্টে তোর একটা ফিজিক্স বা ফিজিক্যাল ফেনোমেনাকে যদি এক্সপ্লেন করা যায়, তাহলে সেটা বলা হবে যে এটা হচ্ছে একটা ম্যাক্রোস্কোপিক ওয়ে। থার্মোডাইনামিক্সে এই কাজটাই করা হচ্ছে, ম্যাক্রোস্কোপিক ওয়েতেই অ্যাপ্রোচ করা হচ্ছে এবং সেই অ্যাপ্রোচ করার জন্য কোনো এক্সপেরিমেন্টাল ফিজিক্যাল এক্সপ্লেনেশন দেওয়ার জন্য, এক্সপেরিমেন্ট রেজাল্টকে ফিজিক্যালি এক্সপ্লেন করতে গেলে এই ম্যাক্রোস্কোপিক যে প্যারামিটার গুলো আছে সেগুলো দিয়ে এক্সপ্লেন করা হবে। মাইক্রোস্কোপিক ওয়েতে দেখার এখানে দরকার নেই। এবং এইটা মূলত থার্মোডাইনামিক্স যেহেতু দুটো এখানে ওয়ার্ড রাখা হয়েছে, একটা হচ্ছে থার্মাল আর একটা হচ্ছে ডিনামিক্স। থার্মাল কেন? কারণ হিট বা থার্মাল এনার্জির ট্রান্সফার বা ডিনামিক্স বা কাইনেটিক্স এখানে দেখা হয়, সেই জন্য এটা থার্মোডিনামিক্স। আমরা এই থার্মোডাইনামিক্সে বহু এক্সপেরিমেন্টাল রেজাল্ট আমরা জাস্টিফাই করতে পারি এবং সেগুলো একদম অ্যাকিউরেট রেজাল্ট দেবে। কিন্তু আমরা যদি এটাকে মাইক্রোস্কোপিক ওয়েতে দেখতে চাই, তাহলে আমাদের কিন্তু অন্য মেকানিক্স দরকার পড়বে। এই থার্মোডাইনামিক্সে এটা করা যাবে না। এটাকে একটা ক্রুড মেকানিক্সও বলতে পারো, কারণ এটা এক্সাক্ট মাইক্রোস্কোপিক ওয়েতে ক্যালকুলেশন করা হয় না। সমস্ত অ্যাটমের কাইনেটিক এনার্জি বা প্রত্যেক অ্যাটমের ভেলোসিটি, স্টেট, অ্যাক্সেলারেশন, পজিশন, এগুলো কিন্তু একটাও এখানে দেখা হবে না। সবই বাইরে থেকে যেগুলো মেজারেবল, যেগুলো ম্যাক্রোস্কোপিক্যালি সব অ্যাজ এ হোল দেখা যাচ্ছে, সেই রকম প্যারামিটার গুলোই এখানে মেজার করা হবে। তাহলে এখানে এক্সাক্ট ক্যালকুলেশনের কিন্তু প্রভিশন নেই। এবং যে ফেনোমেনা গুলোতে এক্সপ্লেন করতে গেলে এক্সাক্ট ক্যালকুলেশনের জন্য বা এক্সাক্ট অ্যাটম বা মলিকুল বা মাইক্রোস্কোপিক্যালি তাকে এক্সপ্লেন করার দরকার পড়ছে না, সে জায়গায় আমরা থার্মোডাইনামিক্স অ্যাপ্লাই করতে পারি খুব সহজভাবে। এবং ম্যাক্রোস্কোপিক্যালি যেহেতু বিভিন্ন সিস্টেমের প্যারামিটার গুলো দেখা হয়, সুতরাং এই মেকানিক্সটা খুবই সহজ।
এবার এখানে কতগুলো দেখো বলেছে থার্মোডাইনামিক্স the branch of science that deals with energy levels and transfer of energy between systems and between different states of matter। তার মানে এই থার্মোডাইনামিক্স যে ওয়ার্ডটা, সেই ওয়ার্ডটাকে এখানে ডিফাইন করা হলো যে এটা ডিনামিক্স কেন এবং থার্মাল কেন। এনার্জি ডেফিনিশন বিভিন্ন ভাবে বিভিন্ন সময়ে দেয়া হতে পারে। এবার দেখো থার্মোডাইনামিক্যাল স্টেট কাকে বলে। একটা গিভেন সিস্টেমে বিভিন্ন প্রপার্টি থাকে। ধরো একটা ক্লোজ সিস্টেম রয়েছে, কোনো একটা গ্যাস চেম্বারের মধ্যে গ্যাসকে আটকানো রয়েছে, এবং এটা তুমি কি মেজার করতে পারো এই গ্যাসটা তুমি মেজার করতে পারো প্রেসার, তুমি মেজার করতে পারো টেম্পারেচার, তুমি মেজার করতে পারো ভলিউম। এই তিনটে বা এর থেকেও বেশি অন্য কোনো ম্যাক্রোস্কোপিক প্যারামিটার গুলোকে একসঙ্গে থার্মোডিনামিক্যাল স্টেট অফ দ্য গ্যাস বলা হবে। অর্থাৎ এই ইনফরমেশন গুলো যদি কেউ দিতে পারে, বা এই ধরনের ইনফরমেশন গুলো যদি কেউ কোনো একটা নির্দিষ্ট ফেনোমেনা সম্বন্ধে দিতে পারে, বা নির্দিষ্ট গ্যাস সম্বন্ধে দিতে পারে, বা কোন একটা সিস্টেম যেটা সম্বন্ধে আলোচনা করা হচ্ছে তার সম্বন্ধে কেউ যদি ইনফর্ম করতে পারে, তাহলেই সেটাকে বলা হবে স্টেট। এবং এই প্রত্যেকটা আলাদা যে লেটার গুলো লিখেছি এখানে, প্রেসার, টেম্পারেচার, ভলিউম যাকে রিপ্রেজেন্ট করছে, এইগুলোকে বলা হচ্ছে প্যারামিটারস। তাহলে একটা সিস্টেম কাকে বলবো? একটা সিস্টেম থাকবে, তার একটা স্টেট থাকবে এবং তার কতগুলো প্যারামিটার থাকবে। সিস্টেমটা হচ্ছে যেটা নিয়ে কেউ স্টাডি করছে, সে যে ধরনের স্টাডি হোক, তার ম্যাথামেটিক্যাল স্টাডি হোক, তার ফিজিক্যাল ফেনোমেনা এক্সপ্লেন করা হোক, এটাকে বলা হচ্ছে সিস্টেম। তাহলে প্রথমে আসবে সিস্টেম, এবং সিস্টেমের স্টেট কোনটা, তার অবস্থাটা কি, সেটা বুঝতে গেলে বিভিন্ন প্যারামিটার লাগবে। আর অবস্থা কে নির্ধারণ করে দেবে? এই প্যারামিটারস গুলো সব একসঙ্গে, প্রেসার, টেম্পারেচার, ভলিউম, এগুলোই কিন্তু একটা স্টেটকে ডিফাইন করবে। তাহলে এই প্যারামিটার গুলোকে আরেকটা সুন্দর নাম দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে ভ্যারিয়েবলস। এবং এখানে যে ভ্যারিয়েবলস গুলো লেখা হচ্ছে সেগুলো আমাদের ম্যাক্রোস্কোপিক ভ্যারিয়েবলস, এবং এইগুলোকেই বলা হচ্ছে থার্মোডাইনামিক ভ্যারিয়েবলস। এই থার্মোডাইনামিক ভ্যারিয়েবলস দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে দেখো এক্সটেন্সিভ, আর একটা ইন্ট্রিনসিক। এক্সটেন্সিভ ভ্যারিয়েবল কাকে বলা হবে? এক্সটেন্সিভ ভ্যারিয়েবল গুলো হচ্ছে যেগুলোর মাসের ওপরে ডিপেন্ড করে। অর্থাৎ কোনো একটা গ্যাসের কেউ যদি ভলিউম, এরিয়া, হিট বা টোটাল এনার্জি এগুলো মাপতে চায়, তাহলে গ্যাসের মলিকুলের সংখ্যা বাড়লে বা গ্যাসের মাসটা বাড়লে সেগুলো কিন্তু বাড়বে। ধরো এরিয়া বা লেন্থ, এগুলো কি হবে? কোনো একটা রডের লেন্থ, রডের মাস বাড়লে তার লেন্থ বাড়তে পারে, বা লেন্থ বাড়লে তার মাস বাড়াতে হবে। এটাকে বলা হচ্ছে এক্সটেন্সিভ ভ্যারিয়েবল বা এক্সটেন্সিভ ভ্যারিয়েবল। তাহলে এক্সটেন্সিভ ভ্যারিয়েবল গুলো মাসের উপরে ডিপেন্ড করবে। আর কিছু জিনিস ইন্ট্রিনসিক ভ্যারিয়েবল যেটা, সেটা কিন্তু মাসের উপর সরাসরি তার কোনো ডিপেন্ডেন্স নেই। যেরকম টেম্পারেচার, তুমি একটা গ্যাসের 1 লিটারের জায়গায়, ধরো এটা ভলিউম হচ্ছে 1 লিটার, এই 1 লিটারের জায়গায় তুমি যদি 2 লিটার নাও বা 3 লিটার নাও বা তার বেশি নাও, তাহলে কিন্তু তার টেম্পারেচার বাড়বে এরকম কোনো গ্যারান্টি নেই, অর্থাৎ মাসের সঙ্গে তার সম্পর্ক নেই। তাহলে সেক্ষেত্রে টেম্পারেচারটাকে বলা হবে ইন্ট্রিনসিক ভলিউম, যেটা সরাসরি মাসের উপর বা নাম্বার অফ পার্টিকেলস এর উপর ডিপেন্ড করে না। তাহলে এক্সটেন্সিভ ভ্যারিয়েবল কারা? যারা সরাসরি মাস বা নাম্বার অফ পার্টিকেলস এর উপর ডিপেন্ড করে। মাস বা পার্টিকেলস, নাম্বার অফ পার্টিকেলস বেড়ে গেলে তাদের প্যারামিটার গুলো বেড়ে যাবে, সেই সমস্ত প্যারামিটার হচ্ছে এক্সটেন্সিভ ভ্যারিয়েবলস। আর ইন্ট্রিনসিক যারা মাসের উপরে ডিপেন্ড করছে না। ফর এক্সাম্পল ডেনসিটি, টেম্পারেচার,
কনসেন্ট্রেশন এটসেট্রা। এবার দেখো যে সিস্টেমের কথা বলছিলাম, সেই সিস্টেম কিরকম ভাবে এই সারাউন্ডিংস এর সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে পারবে, সম্পর্ক রাখতে পারবে বাই দ্য ওয়ে অফ হিট ট্রান্সফার। এখানে থার্মোডাইনামিক্স, সুতরাং হিট ট্রান্সফার দিয়ে অনেক কিছুই বোঝানো হবে। এই সিস্টেমগুলো সেইভাবে ভাগ করা হয়েছে, ওপেন সিস্টেম, ক্লোজ সিস্টেম আর আইসোলেটেড সিস্টেম। প্রথমত আইসোলেটেড যে সিস্টেম, সেটা একদমই বাইরের থেকে কানেকশন বন্ধ, অর্থাৎ সে কোন রকম পার্টিকেল হিট এগুলো কিন্তু ট্রান্সফার করবে না, তাকে বলা হবে আইসোলেটেড সিস্টেম। ক্লোজ সিস্টেম কাকে বলা হবে? ক্লোজ সিস্টেম গুলো হচ্ছে যারা হিট ট্রান্সফার করতে পারবে কিন্তু পার্টিকেল ট্রান্সফার করবে না বা ম্যাটার ট্রান্সফার করবে না। আর ওপেন সিস্টেম হচ্ছে সেই সিস্টেমটা যেটা সারাউন্ডিংস এর সঙ্গে ম্যাটার এবং হিট বোথ এক্সচেঞ্জ করতে পারবে। অর্থাৎ কেউ যদি এরকম করে, একটা উদাহরণস্বরূপ বলা যায়, ধরো একটা বোতলের মধ্যে, একটা স্টিলের বোতলের মধ্যে আমি কিছু গরম জল নিয়ে একটা বড় পাত্রে ডুবিয়ে দিলাম। ওই গরম জলটাকে, বড় পাত্রে জল আছে, সেই জলের টেম্পারেচার কম, আর যেটা বোতলের মধ্যে জল আছে সেই জলটা কিন্তু কম্পারেটিভলি একটু বেশি টেম্পারেচারের বাইরের থেকে। তাহলে এর ওয়াল দিয়ে কিন্তু হিট ট্রান্সফার হবে এবং এক সময় কিন্তু বোতলের ভেতরে যে জলটা এবং বাইরের জলের টেম্পারেচার সেম হয়ে যাবে। তাহলে এখানে কি এক্সচেঞ্জ করতে পারলো? হিট এক্সচেঞ্জ করতে পারলো। এই তিনটের মধ্যে তাহলে কোন সিস্টেমটা হবে? বোতলের জলটাকে কি বলা যাবে? ক্লোজ সিস্টেম, যেটা হিট ট্রান্সফার করতে পারে। আর যদি আমরা এরকম করতাম, ওই বোতলটাকেই যদি এরকম নিতাম একটা ফ্লাক্স হিসাবে, যে বোতলটা একটা ফ্লাক্সের মধ্যে গরম জল রেখে সেটাকে আটকে দিয়ে আমরা বড় কোনো পাত্রের জলে ডুবিয়ে দিলেও হিট ট্রান্সফার হবে না, ভেতরের জল তো বাইরে আসবেই না। তো সেটাকে আমরা মোটামুটি কম টাইমের জন্য আইসোলেটেড সিস্টেম বলতে পারি। কম টাইম বললাম কেন? কারণ এই ফ্লাক্সের মধ্যে থেকেও কিছু হিট বার হতে পারে, ফাইনাইট একটা সময়ে কিন্তু অনেকটা হিট বেরিয়ে যেতে পারে। এবার ওপেন সিস্টেম হতে পারে কিরকম? যে বোতলের জলটা বোতলে না রেখে যদি বোতলটাকে আমরা চারিপাশ দিয়ে কতগুলো হোল করে দিই, কতগুলো ছিদ্র করে দিই, তাহলে কি হবে? এই বোতলের ভেতর থেকে জল বেরিয়ে আসবে, বাইরে মিশে যাবে, অথবা উল্টোটাও হতে পারে, বাইরের জল কিছুটা ভেতরে চলে যাবে। এই এক্সচেঞ্জটা হতে পারে, এটাকে বলা হচ্ছে ওপেন সিস্টেম। এবার দেখো একটা প্রসেস, বিভিন্ন প্রসেস এখানে হতে পারে। প্রসেস মানে যখন সিস্টেমের যে ভ্যারিয়েবলস গুলো সেগুলো চেঞ্জ করবে, অর্থাৎ সোজা কথায় তার স্টেটটা চেঞ্জ করবে। স্টেট তো ডিফাইন করছে ভ্যারিয়েবলস গুলো, সেগুলো চেঞ্জ করলেই এই প্রসেসটা হয়ে যাবে। তাহলে প্রসেস মানে বোঝায় যে ভ্যারিয়েবল গুলো যখন চেঞ্জ করছে সেটা হচ্ছে প্রসেস। এবার এই প্রসেসের বিভিন্ন ভাগ আছে, সেই ভাগগুলো দেখে নিতে পারো। প্রথমত অ্যাডিয়াবেটিক প্রসেস, অ্যাডিয়াবেটিক একটা প্রসেস। এরপরে আইসোথার্মাল প্রসেস, এরপরে আইসোকোরিক প্রসেস, এরপরে আইসোবারিক প্রসেস। এই ধরনের অনেক প্রসেসই আছে, আমি কয়েকটার নাম বলছি। অ্যাডিয়াবেটিক প্রসেস এটা কি? যখন টোটাল হিটটা, সিস্টেমের টোটাল হিট চেঞ্জ করবে না, অর্থাৎ সিস্টেমটা বাইরে থেকে হিট ট্রান্সফার বন্ধ করে দেবে, কিন্তু অন্যান্য যে প্যারামিটার অর্থাৎ টেম্পারেচার, প্রেসার,
এগুলো চেঞ্জ করতে পারবে। তো এই প্রসেসটাকে বলা হবে অ্যাডিয়াবেটিক প্রসেস। তাহলে সিস্টেমের ভ্যারিয়েবল চেঞ্জ করবে, কিন্তু একটা ভ্যারিয়েবল চেঞ্জ করা যাবে না, সেটা হচ্ছে টোটাল হিট অফ দ্য সিস্টেম। বাইরে থেকে হিট নেবেও না দেবেও না, সুতরাং টোটাল ডেল্টা কিউ, যেটা অ্যাডিয়াবেটিক প্রসেসের ডেল্টা কিউ, এটা 0 হবে। এই ডেল্টা বলতে এখানে চেঞ্জ অফ হিট ট্রান্সফার এটা বলা হচ্ছে, চেঞ্জ অফ টোটাল হিট, ডেল্টাকে চেঞ্জ বলা হচ্ছে। তাহলে হিটের চেঞ্জ যেখানে হবে না, অর্থাৎ টোটাল হিটটা কনস্ট্যান্ট যে সিস্টেমের ক্ষেত্রে, সেটাকে বলা হচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেস। আইসোথার্মাল প্রসেস কোনটা? আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে টেম্পারেচার অফ দ্য সিস্টেম ইজ কনস্ট্যান্ট থ্রু আউট দ্য প্রসেস, অর্থাৎ অন্যান্য ভ্যারিয়েবল গুলো চেঞ্জ করলেও টেম্পারেচার চেঞ্জ করা যাবে না। সেখানে হিট চেঞ্জ হতে পারে, কিন্তু টেম্পারেচার চেঞ্জ হবে না। এইটাকে বলা হবে আইসোথার্মাল প্রসেস। নেক্সট, আইসোবারিক প্রসেস। যদি থ্রু আউট দ্য প্রসেস প্রেসার কনস্ট্যান্ট থাকে, তাকে বলা হয় আইসোবারিক প্রসেস। এবং তারপরে আসছে আইসোকোরিক। আইসোকোরিক মানে ভলিউম সেম, ভলিউম ইজ কনস্ট্যান্ট। তাহলে আইসোবারিক মানে পি কনস্ট্যান্ট, আইসোকোরিক মানে হচ্ছে ভি কনস্ট্যান্ট, আইসোথার্মাল মানে টি কনস্ট্যান্ট। তাহলে এছাড়াও বিভিন্ন প্রসেস থাকতে পারে। এই হচ্ছে মোটামুটি বিভিন্ন প্রসেসের নাম। তবে যে কোনো প্রসেস যখন চলবে, তখন থার্মোডাইনামিক প্রসেসগুলোর মধ্যে যে এইগুলোই হতে হবে, যেগুলো কোনো একটা ফিক্সড হতেই হবে, তার কোনো মানে নেই। সবগুলোই একসঙ্গে চেঞ্জ করে যেতে পারে, সেরকম প্রসেস থাকতে পারে। পার্টিকুলার কিছু প্রসেসের এখানে এক্সাম্পল দেওয়া হলো। এছাড়াও বহু প্রসেস হতে পারে যেখানে ভ্যারিয়েবল গুলো চেঞ্জ করে। এবার আমরা থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম নিয়ে কয়েকটা কথা বলি। ইকুইলিব্রিয়াম কাকে বলে? থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম বলতে বোঝায় তিন ধরনের ইকুইলিব্রিয়াম। কি কি ইকুইলিব্রিয়াম? তিনটে ইকুইলিব্রিয়াম হতে হবে। একটা তো মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম, তার সঙ্গে থাকতে হবে থার্মাল ইকুইলিব্রিয়াম, একই সঙ্গে থাকতে হবে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম মানে প্রেসার দুটো সিস্টেমের, যদি বলা হয় যে মেকানিক্যাল ইকুইলিব্রিয়ামে আছে, তাহলে বুঝতে হবে দুটো সিস্টেমের প্রেসার সেম, প্রেসারে কোনো হেরফের নেই। থার্মাল ইকুইলিব্রিয়াম বলতে কি বোঝায়? থার্মাল ইকুইলিব্রিয়াম বলতে এটা বড় টার্ম, সেটা হচ্ছে হিট এক্সচেঞ্জ দুটো সিস্টেমের মধ্যে হবে না, ইন কন্ট্যাক্টে রাখলেও হবে না। কেন হবে না? তোমরা ভেবে নিতে পারো, যদি টেম্পারেচার এদের সমান হয়, তাহলে তাদের বলা হবে থার্মাল ইকুইলিব্রিয়াম। তার মানে মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম মানে খুব সহজে পি সেম বলতে পারি দুটো সিস্টেমের। আর থার্মাল ইকুইলিব্রিয়াম মানে আমরা কি বলতে পারি? টেম্পারেচার দুটো সিস্টেমের ক্ষেত্রে সেম বলতে পারি। আর কেমিক্যাল ইকুইলিব্রিয়াম বলতে বোঝায় রেট অফ ট্রানজিশন, অর্থাৎ কোনো দুটো কেমিক্যাল রিয়াকশন করে অন্য দুটো কেমিক্যাল বা তিনটে কেমিক্যাল যাই হোক যদি তৈরি করে, আমি এটা এক্সাম্পল হিসাবে বলছি, তাহলে যেগুলো তৈরি হলো সেগুলো আবার উল্টো রিয়াকশন করে প্রথম দুটো যেটা রিয়াকশন করছিল তাদের ইয়েতে চলে আসতে পারে, সিস্টেমে চলে আসতে পারে। তাহলে কিছু রিয়াকশন করে কিছু তৈরি হবে, আবার সেই উল্টো রিয়াকশন করে রিভার্স রিয়াকশন করে আবার প্রথম যে কেমিক্যাল গুলো ছিল সেটা তৈরি করবে।
এই অবস্থা যদি হয় তাহলে ফরওয়ার্ড রিয়াকশন আর রিভার্স রিয়াকশনের যে রেট, সেই রেট অফ রিয়াকশন যদি সমান হয় তাহলে যেগুলো রিয়াকশন করছে তাদের টোটাল ওয়েট এবং যেগুলো তৈরি হচ্ছে তাদের টোটাল ওয়েটটা কিন্তু বদল হবে না। এবং এই অবস্থাকে বলা হচ্ছে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। তাহলে এটা রেট অফ রিয়াকশন আমরা বলতে পারি যে সেম আছে দুটোর ক্ষেত্রে, ফরওয়ার্ড রিয়াকশন আর রিভার্স রিয়াকশনের রেটটা সমান। এই তিনটে ইকুইলিব্রিয়াম যদি থাকে তাকে কিন্তু থার্মোডিনামিক ইকুইলিব্রিয়াম বলে। ভালো করে দেখো, থার্মাল ইকুইলিব্রিয়াম আর থার্মোডিনামিক ইকুইলিব্রিয়াম কিন্তু আলাদা কথা। ব্রড টার্মটা হচ্ছে থার্মোডিনামিক ইকুইলিব্রিয়াম। এবার আমরা ইকুইলিব্রিয়াম শেখার পরেই চলে আসি জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স। জিরোথ লতে কি বলা হচ্ছে, ধরো তিনটে সিস্টেম আছে, সিস্টেম এ, সিস্টেম বি আর সিস্টেম সি। সিস্টেম কাকে বলছো? যেটা নিয়ে তুমি আলোচনা করছো, যাদের প্যারামিটার তুমি মাপতে চাইছো, ম্যাক্রোস্কোপিক প্যারামিটার গুলো, সেইগুলো হচ্ছে সিস্টেম। তাহলে তিনটে সিস্টেম আছে। এই তিনটে সিস্টেমে সেই তিনটে সিস্টেম, ফর এক্সাম্পল কিছু গ্যাসের চেম্বারও হতে পারে, অথবা ছোট ছোট জলের বোতলও হতে পারে, বিভিন্ন রকম সিস্টেম হতে পারে। বলছে যে এ আর বি যদি আলাদা করে সি এর সঙ্গে থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে, এ আর বি থার্মাল ইকুইলিব্রিয়ামে কার সঙ্গে আছে? সি এর সঙ্গে, আলাদা করে, ইন্ডিভিজুয়ালি, সেপারেটলি। তাহলে এ বি নিজেদের মধ্যেও কিন্তু থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকবে। এটাই হচ্ছে জিরোথ ল। অর্থাৎ এখানে এ সি এর সঙ্গে থার্মাল ইকুইলিব্রিয়াম আছে, বি সি এর সঙ্গে থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে। এ সি এর সঙ্গে থার্মাল ইকুইলিব্রিয়ামে, বি সি এর সঙ্গে থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকলে এ আর বি নিজেদের মধ্যে থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকবে। খুব সোজা কথা যদি বলি যে সি আর এর টেম্পারেচার সেম, বি আর সি এর টেম্পারেচার সেম, তাহলে এ আর বি এর টেম্পারেচার একই হবে। জিরোথ ল থেকে যেটা বেরিয়ে আসে সেটা হচ্ছে টেম্পারেচারের কনসেপ্ট। এটা টেম্পারেচারের একটা কনসেপ্ট দেয় যে তাহলে থার্মাল ইকুইলিব্রিয়াম, এই কথাটা অ্যাকচুয়ালি টেম্পারেচারের জন্যই ব্যবহার করা হচ্ছে এখানে। তাহলে থার্মাল ইকুইলিব্রিয়াম মানে কি? টেম্পারেচার সেম হয়ে যাচ্ছে। এখানে সেইটাই দেখানো হচ্ছে যে এ আলাদা করে
বি এর সঙ্গে, আর এ আলাদা করে যদি সি এর সঙ্গে ইকুইলিব্রিয়ামে থাকে, তাহলে বি আর সি নিজেদের মধ্যে একটা ইকুইলিব্রিয়াম তৈরি হবে। এই সহজ লটাই হচ্ছে জিরোথ ল, একদম শুরু এটা থার্মোডাইনামিক্সের। এবার দেখো স্টেবল আর মেটাস্টেবল ইকুইলিব্রিয়াম। মিনিমাম যেখানে এনার্জিটা যদি সব থেকে কম হয়, হ্যাঁ, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এনার্জিটা এই যে এইখানে মিনিমাম, পোটেনশিয়াল এনার্জিটা এখানে মিনিমাম, তাহলে এর থেকে পার্টিকেল কিন্তু নিচের দিকে যেতে পারবে না। এই স্টেবল এই সিস্টেমটা যদি এই পজিশনে থাকে, আমরা এখানে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি নিয়ে ভাবলে সব থেকে ভালো হয়। তাহলে এর থেকে নিচে যেহেতু পড়তে পারছে না, তাহলে এটা হচ্ছে স্টেবল ইকুইলিব্রিয়াম। আর আনস্টেবল স্টেট কোনগুলো, এখানে দেখো, এখানে বেশি সময় থাকতে পারবে না, বা এখানে বেশি সময় থাকতে পারবে না, সেই জন্য এগুলো হচ্ছে আনস্টেবল স্টেট। আর মেটাস্টেবল স্টেট দেখো, এখানে একটা স্টেট রয়েছে যেটা পার্টিকেল আছে, এবং এখানে কিন্তু বহুক্ষণ পার্টিকেলটা এখানে থাকতে পারবে, তাহলে এটা হচ্ছে মেটাস্টেবল ইকুইলিব্রিয়াম। কিন্তু এর থেকে যদি মনে করে যে এখানে পেরিয়ে সাফিসিয়েন্ট কাইনেটিক এনার্জি যদি এখানে একে ট্রান্সফার করা হয়, তাহলে এ কিন্তু এই স্টেবল ইকুইলিব্রিয়াম পজিশন বা সব থেকে লোয়েস্ট পজিশন সেখানে কিন্তু আসতে পারবে। হ্যাঁ, অর্থাৎ মেটাস্টেবল ইকুইলিব্রিয়ামে একটা নির্দিষ্ট ইয়ে থাকলেও, স্টেবল একটা ইকুইলিব্রিয়ামের মধ্যে অনেকটা সময় ধরে এখানে থাকতে পারলেও এর কিন্তু প্রভিশন আছে আরো পোটেনশিয়াল এনার্জিটাকে কম করে নেবার, সেজন্য এটাকে মেটাস্টেবল ইকুইলিব্রিয়াম বলা হচ্ছে। আচ্ছা, বিজ্ঞানী থমসন, কার্নো, জুল, এরা এই থার্মোডাইনামিক্স এর প্রথম দিকটা মানে ফাউন্ডেশন ফাদার বলা যায় এদের। এরা কিন্তু বিভিন্ন কনসেপ্ট তারা প্রোভাইড করেছিল, যার ফলে এই সাবজেক্টটা তৈরি হয়েছিল, সেটাই প্রথমে বলে রাখছি। যে কোনো সিস্টেমে যদি হিট দাও, সেখানে কিন্তু তুমি তুমি ম্যাক্রোস্কোপিক্যালি দেখলে তার টেম্পারেচার বেড়ে গেল। আর মাইক্রোস্কোপিক্যালি দেখলে কি হবে, কেউ যদি মাইক্রোস্কোপিক্যালি দেখতে চায়, তাহলে সে দেখবে কোনো একটা গ্যাসের মধ্যে যখন হিট ট্রান্সফার করা হলো, সেই গ্যাসের পার্টিকেলের কাইনেটিক এনার্জি বেড়ে গেল, তার ভেলোসিটি বেড়ে গেল, তার অ্যাক্সেলারেশন তৈরি হলো, এই সমস্ত ব্যাপার কিন্তু থাকবে। সেটা মাইক্রোস্কোপিক প্যারামিটার্স, যে পার্টিকেলের বা মলিকুলের কাইনেটিক এনার্জি, অ্যাক্সেলারেশন, ভেলোসিটি, এগুলো। আর হিট দিলে থার্মোডাইনামিক্যালি তুমি কি দেখবে, থার্মোডাইনামিক্যালি তুমি দেখবে যে টেম্পারেচার বেড়ে গেল। ওয়ার্ককে কি করে ডিফাইন করা হয়, কোন একটা সিস্টেম সে ওয়ার্ক করছে কিনা সেটা আমাদের দেখতে হবে। সিস্টেমকে দিয়ে ওয়ার্ক করাতে গেলে সবসময় তাকে হিট ট্রান্সফার করতে হয়, নাহলে সে কিন্তু ওয়ার্ক করবে না। তাহলে সিস্টেমে যখন একটা অ্যামাউন্টের হিট দেওয়া হলো, সে তার থেকে কিছুটা অংশ নিয়ে, সেই হিটের কিছুটা অংশ নিয়ে সেটাকে ওয়ার্কে কনভার্ট করবে, এবং এখানে অবশ্যই কনজারভেশন প্রিন্সিপাল তাকে মেনে চলতে হবে, যে যে পরিমাণ হিট পেলো তার থেকে বেশি সে কাজ করে ফেললো, এরকম সম্ভাবনা একদমই নেই। তাহলে ওয়ার্ক করাতে গেলে সিস্টেমকে হিট ট্রান্সফার করতে হবে। এবং এখানে দুই ধরনের ওয়ার্ক হতে পারে, একটা হচ্ছে ওয়ার্ক ফ্রম এক্সটার্নাল আর ওয়ার্ক বাই দ্য সিস্টেম, অন দ্য সিস্টেম এন্ড বাই দ্য সিস্টেম। সাধারণত যখন যে সিস্টেমকে স্টাডি করা হচ্ছে, সেই সিস্টেমের ওয়ার্কটা বোঝানো হয় সেই সিস্টেমটা কি কাজ করছে তার উপরে, সে নিজে কত কাজ করছে সেটা দিয়ে। আর যদি সিস্টেমের উপরে কাজ করা হয় এক্সটার্নাল মিনস দিয়ে, তাহলে সেই কাজটি কিন্তু নেগেটিভ ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম বলে ধরে নেওয়া হবে। তাহলে পজিটিভ কখন হবে, যখন সিস্টেম কাজ করছে। আর সিস্টেমের উপরে কাজ করা হলে বা এক্সটার্নাল অ্যাপ্লাইড ফোর্স দিয়ে যদি তার উপর ওয়ার্ক করা হয়, সেটাকে কিন্তু নেগেটিভ ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম বলা হবে। এবার আসি ইন্টারনাল এনার্জি। ওই যে বললাম যে একটা সিস্টেমকে যখন হিট ট্রান্সফার করা হচ্ছে, সে কিছুটা ওয়ার্ক কিন্তু করে। তাহলে সিস্টেমকে আমরা যদি হিট ট্রান্সফার করি, কিউ অ্যামাউন্ট, ডেল্টা কিউ অ্যামাউন্টের যদি হিট ট্রান্সফার করি, সে কি করবে, কিছুটা ওয়ার্ক করবে।
আর কিছুটা ওয়ার্ক মানে আমি ধরলাম ডেল্টা ডব্লিউ, তাহলে রেস্ট অ্যামাউন্ট কোথায় গেল? এই ডেল্টা কিউ এর একটা অ্যামাউন্ট হচ্ছে ওয়ার্কে কনভার্ট করে দিল কোনটা? সিস্টেমটা। এবার বাদ বাকি অংশটা তাহলে কি করেছে? বাদ বাকি অংশটা দুই ভাবে ব্যবহার হতে পারে। একটা হচ্ছে এটা কোনো ডিসিপেশন এর হতে পারে, অর্থাৎ এনার্জি সে ডিসিপেট করে ফেলতে পারে। দুই নাম্বার হচ্ছে ইন্টারনাল এনার্জি সে বাড়িয়ে নিতে পারে। তাহলে কনজারভেশন প্রিন্সিপাল তাকে মেনে চলতেই হবে। এবার ইন্টারনাল এনার্জির কথায় আসি। ইন্টারনাল এনার্জি বলতে ধরো কোনো একটা সিস্টেমকে যখন হিট দেওয়া হচ্ছে, সে যে অ্যামাউন্টটা ওয়ার্ক করে ফেলছে বাদ বাকি অংশটা নিয়ে সে কিন্তু টেম্পারেচারও বাড়িয়ে ফেলছে নিজে, তার টেম্পারেচার কিন্তু বেড়ে যাচ্ছে, তার ভলিউম চেঞ্জ হচ্ছে, এর ফলে তার ইন্টারনাল এনার্জি বাড়ছে। আমরা যদি মাইক্রোস্কোপিক্যালি দেখি, যদিও থার্মোডাইনামিক্সে মাইক্রোস্কোপিক্যালি দেখা হবে না, তাহলে তার হয়তো ভেতরে অ্যাটম গুলোর ভাইব্রেশনাল এনার্জি বেড়ে গেছে বা তার কাইনেটিক এনার্জি বেড়ে গেছে ভেতরে। তাহলে এরকম ভাবে তার ইন্টারনাল এনার্জি বাড়তে থাকবে। ইন্টারনাল এনার্জিটা সব থেকে বেশি ডিপেন্ড করে আমাদের সিস্টেমে, সেটা হচ্ছে টেম্পারেচার প্যারামিটারের উপর বা ভ্যারিয়েবলের উপরে। ভলিউম বা প্রেসারের উপরে কম ডিপেন্ডেন্স আছে এটা। এবার মেকানিক্যাল ওয়ার্ক, আমরা যে ওয়ার্কের কথা বারবার বলছি, সেই ওয়ার্কটা কিভাবে ডিফাইন করা হবে বা ক্যালকুলেট করা হবে? আমাদের তো ক্যালকুলেট করতে হবে যে সিস্টেম কত কাজ করছে, সেটা ইন্টিগ্রেশন এফ ডিএক্স করলেই হবে, অর্থাৎ ফোর্স মাল্টিপ্লাইড বাই ডিসপ্লেসমেন্ট অ্যালং দ্য ফোর্স, তারপরে ইন্টিগ্রেশন করলেই টোটাল ওয়ার্ক ডানটা বার হয়ে যাবে। এবার গ্যাসের ক্ষেত্রে এটা খুব সহজভাবেই দেখানো যায় যে প্রেসারকে তুমি পি মাল্টিপ্লাইড বাই এরিয়া লিখবে, আর ডিএক্স যেরকম ছিল সেরকমই থাকবে। এই এরিয়া আর ডিএক্স এই দুটো একসঙ্গে মিলিয়ে হয়ে যাবে পি মাল্টিপ্লাইড বাই ডিভি। তাহলে গ্যাসিয়াস সিস্টেমের ক্ষেত্রে সহজ একটা ইকুয়েশন ইউজ করা হয়, W ইকুয়াল টু পি ডিভি, ইন্টিগ্রেশন পি ডিভি। আর কেউ যদি বলে ইনফাইনাইটেসিমাল ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস ইকুয়াল টু অনলি, এটা সহজ ইকুয়েশন, এটা তোমরা গ্যাসের ক্ষেত্রে মনে রাখবে। এখানে পিস্টন মুভমেন্টের কথা বলা হচ্ছে। একটা সিলিন্ডার পিস্টন নিয়ে আটকানো গ্যাসের উপরে কেউ যদি এক্সটার্নালি পিস্টনটাকে চাপ দেয়, তাহলে তার ভলিউম কমতে থাকবে, এবং ভলিউম যদি কমতে থাকে ডিবিটা কিন্তু নেগেটিভ হয়ে যাবে। ডিবি নেগেটিভ হলে ওয়ার্ক ডান, এখানে দেখানো হচ্ছে ওয়ার্ক ডানটা মাইনাস পিটিভি হয়ে গেল, যেহেতু এক্সটার্নালি এটাকে চাপ দেওয়া হয়েছে বা প্রেসার অ্যাপ্লাই করা হয়েছে বা ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে। তাহলে সিস্টেমের ভলিউম যদি কমে যায় এক্ষেত্রে, সেক্ষেত্রে ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম নেগেটিভ হয়ে যাবে। ফার্স্ট ল বেসিক্যালি একটা কনজারভেশন প্রিন্সিপাল। এটাতে ফার্স্ট লতে দেখো এখানে একটা ভুল আছে, আমি ঠিক করে দিই। এইটা মাইনাস সাইন হবে। অর্থাৎ এখানে কি বলা হচ্ছে যে amount of heat added to the system delta q is equal to increase of internal energy delta u plus work done by the system. This is the first law. কিছুটা তার এনার্জি যদি সাপ্লাই করা হয় বাইরে থেকে, তাহলে সে কিছুটা কাজ করবে এবং বাদ বাকি সে ইন্টারনাল এনার্জি বাড়াবে। তো ইন্টারনাল এনার্জি এখানে দেখানো হচ্ছে ডেল্টা কিউ, টোটাল হিট এনার্জি অ্যাডেড টু দ্য সিস্টেম মাইনাস ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম। আমরা এখানে ডিডব্লিউটা পিডিভি হিসাবে ব্যবহার করছি। সুতরাং
আমরা এখানে বলতে পারি যে ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস পিডিবি। এটা ফার্স্ট ল এর আর একটা আকার। আচ্ছা, এনথালপি সেকেন্ড ল এগুলো আমরা পরে পড়বো। আপাতত টেম্পারেচারের যে রিলেশনটা, আমরা মোস্টলি এখানে কিন্তু সেন্টিগ্রেড স্কেল আমরা ইউজ করব না, আমরা এখানে কেলভিন স্কেল ইউজ করব। এবং সেলসিয়াসের সঙ্গে যে সম্পর্ক সেটা হচ্ছে 273 ডিগ্রি। আমরা যদি অ্যাড করে দিই তাহলে আমরা সেন্টিগ্রেডকে কেলভিনে ট্রান্সফার করতে পারবো। আচ্ছা, এইটা হচ্ছে মোটামুটি থার্মোডাইনামিক্স এর বেসিক্স। এবার তোমাদের কিছু কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞাসা করো। আমরা যে ডিটেল ম্যাথমেটিক্সে গেলাম না, জাস্ট ইন্ট্রোডাকশন করলাম। তোমাদের কিছু কোশ্চেন থাকলে আগে নিয়ে নিই, তারপরে দেখছি। বল। কোশ্চেন, যা যা কোশ্চেন আছে বলো। আচ্ছা, তাহলে ধরে দিচ্ছি তোমাদের কোশ্চেন নেই, বুঝে গেছো। আহ, এর বাইরে আমি তোমাদের বলে রাখি যে যে বইগুলো আমি বললাম ওইগুলো তোমরা কিনে নেবার চেষ্টা করো। অথবা থাকলে তো ভালোই, যদি আগে থেকে থাকে তাহলে কোনো সমস্যা হবে না। আর থার্মোডাইনামিক্সটা আমরা কিছুটা এগিয়ে পরের অন্য C5 বা CC5 বা CC7 এর দিকে যাব। এটা কিছুটা আমরা এগিয়ে নিই।